দুর্নীতিতে জড়িত উপদেষ্টাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান এনসিপির। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামাত, ভোটের আগে বিতর্কিত উপদেষ্টাদের সরে যাওয়ার আহ্বান খসরুর। তত্ত্বাবধায়ক নয়, নিরপেক্ষ সরকার চায় বিএনপি, দাবি আইন উপদেষ্টার। সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। গুম খুনের 3 মামলায় সেনানিবাসের সাব জেলে 15 সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, দাবি আইনজীবীর। মানবতার জয় হয়েছে বলছে প্রসিকিউশন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। ইসি কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না, ইউএনওদের বার্তা সিইসির। কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলছে ইসি। সহপাঠীকে যৌন হয়রানি ও কটূক্তির মামলায় বুয়েট ছাত্র শান্ত কারাগারে। জুলাই শহীদের মেয়েকে দল বেঁধে ধর্ষণ, 3 কিশোর আসামির সাজা। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, প্রতিদিন 66 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ত্রুটিপূর্ণ যান আর অদক্ষ চালককে দুষছেন বিশেষজ্ঞ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক, দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। দুর্নীতিতে জড়িত উপদেষ্টাদের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, ইসিতে পুনর্গঠন দরকার। সরকার প্রধানের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ। আরও ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এনসিপির পর জামায়াতের ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মারুফা, সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা আর কি বলেছেন, সেই সাথে জামায়াত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার এজেন্ডা নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। জামায়াত নেতাদের সঙ্গে যে বৈঠকটি সেটি চলমান, তবে এনসিপির দিক থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে একটি সংবাদ সম্মেলন করে গেছেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে বেশ কয়েকটি তথ্য আমরা পেয়েছি। যেমন জুলাই সনদের যে সাংবিধানিক আদেশ জারির বিষয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন যে যেহেতু সাংবিধানিকভাবে এই জুলাই সনদের আদেশ জারি করা বর্তমান সংবিধানে সম্ভব নয়, সেক্ষেত্রে সংবিধানের বাইরে গিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিটের শক্তি হিসেবে প্রধান উপদেষ্টাকেই এই আদেশটি জারি করতে হবে।
সেই দাবিটি তারা আসলে আজকের বৈঠকে জানিয়ে এসেছে এবং একই সাথে দুই ছাত্র উপদেষ্টাকে নির্বাচনের আগে উপদেষ্টা মণ্ডলী থেকে সরানোর বিষয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন যে দুই ছাত্র উপদেষ্টা আসলে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই উপদেষ্টা পরিষদে আছে, কোনো দলের হয়ে নয়। তবে যদি এনসিপির সাথে তাদের সম্পর্কের কারণে তাদেরকে অপসারণ করার দাবি ওঠে, সেক্ষেত্রে নাহিদ ইসলাম বলেছেন অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামায়াত তাদেরও যারা এখানে রেফারেন্সের উপদেষ্টারা রয়েছে এবং অনেকেরই রাজনৈতিক ইতিহাসও রয়েছে বিভিন্ন দলের সঙ্গে সংযুক্ত থাকার, তাদের বিষয়েও তাহলে ভাবতে হবে অপসারণের বিষয় যদি দুই ছাত্র উপদেষ্টার বিষয় আসে। সেই কথাটি নাহিদ ইসলাম বলেছেন। একই সাথে তারা বলেছেন যে তাদের যে প্রতীক শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, সে বিষয়েও অবস্থান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে শাপলা প্রতীক কেন নয় সে বিষয়ে আইনি ব্যাখ্যা কমিশনের দিক থেকে এখনো তারা পায়নি, তো এটির সুরাহা না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক তারা চাইবে না। এবং একই সাথে বলছেন যে নির্বাচন কমিশন প্রতীকের মতো ছোট একটি ইস্যু নিয়ে তাদের সঙ্গে যেহেতু শুরুতেই একটি দ্বন্দ্বের দিকে গেছে বা কোনো সুরাহা করছে না, সেক্ষেত্রে বা নিরপেক্ষ ভূমিকা রাখছে না সেই কথাও বলেছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে এই কমিশন কতখানি নিরপেক্ষ ভূমিকা রাখবে সে বিষয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। মারুফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন সরকারের ভেতরে থাকা বিতর্কিত ব্যক্তিদেরকে বাদ দিতে হবে। আর এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশের সাথে গণসংযোগেও ব্যস্ততা বাড়ছে বিএনপির। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শিগগিরই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয় জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে কোন নির্বাচিত সরকার ছাড়া। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে। ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে রিজভী বলেন ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। আইনের চোখে তো সবাই সমান। আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করা যাবে বলে মন্তব্য করেন রিজভী। বলছেন সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন পুরোপুরি নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, আর সেই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানিয়ে বলেছেন সরকারের কাছে রাজনৈতিক দলগুলো ঠিক এই নিরপেক্ষতাই আশা করছে। নির্বাচনের আগে জনপ্রশাসনকে নিরপেক্ষ করার জন্য এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি নজরদারি করবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোরে সোরে এগোচ্ছে সরকার। তবে নির্বাচন ঘিরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এ দাবির কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের
আদলে নিতে হবে। ওই বৈঠকে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে তিনি বলেন, এই সরকারের কাছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষতা আশা করে। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসিউরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে জনপ্রশাসনের সব রদবদল এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি নজরদারি করবেন। নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ ছোট হবে কিনা তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন এটা বলেছেন। নির্বাচনকারী সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে বলেও মনে করেন তিনি। যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবার গুমে জড়িত সামরিক অফিসাররা দাঁড়ালেন আদালতের কাঠগড়ায়। গুম ও জুলাই অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে মামলার এজাহারভুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবীর দাবি 15 সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, আর দোষীদের কাঠগড়ায় দেখতে পেরে সন্তুষ্টির কথা জানান ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে 2009-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 3000-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে, যার মধ্যে এখনও নিখোঁজ 345 জন। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ট্রাইব্যুনালে এসে অভিযোগ দাখিল করেন অনেকেই। গুমের 2 মামলা ও জুলাইতে রামপুরায় হত্যাযজ্ঞের 1 মামলায় গত 8 অক্টোবর মোট 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার সকাল 7টায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান এসে থামে ট্রাইব্যুনালে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন, ভার্চুয়ালি হাজিরা সহ মোট 3টি আবেদন করলে তা নাকচ করেন আদালত। শুনানি শেষে 15 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে গুমের মামলায় সহায়তা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা রয়েছেন। পরবর্তী শুনানি হবে 20 নভেম্বর। এদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। জীবনের বড় একটি অংশ আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে যাদের, তারা আসামিদের আইনের কাঠগড়ায় দেখতে পেরে সন্তুষ্টির কথা জানান। তারা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, আর্মি এর জন্য দায়ী না। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে, কেউ কোনো কথা বলেন নাই। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো,
এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। পরে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে নেওয়া হয়। গত 12 অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সহপাঠীকে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের মামলায় বুয়েট শিক্ষার্থী শান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। মামলার জামিন শুনানি হবে বৃহস্পতিবার। সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগে বুয়েট শিক্ষার্থী শান্ত রায়ের বিরুদ্ধে মঙ্গলবার রাতভর ক্ষোভ বিক্ষোভে উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। সহপাঠীদের অভিযোগ, সম্প্রতি এক পোস্টে শ্রীশান্ত মুসলিম নারীদের পর্দার বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর ভাষায় উস্কানিমূলক বক্তব্য ছড়ান তিনি। এরই জেরে বুধবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। 21-06-169 এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। এর আগে বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে শ্রীশান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে আটক করে। বুধবার দুপুরে শ্রীশান্তকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে আগামী তারিখে অর্থাৎ আগামীকাল রোজ বৃহস্পতিবার এই মামলার আইওর উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। আজকে আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিগত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচারক। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া গণধর্ষণ ও আত্মহত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এতে 3 আসামিকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। রায়ে লামিয়ার পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। মামলা সূত্রে জানা যায়, গত 18 মার্চ সন্ধ্যায় লামিয়াকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী নিজেই মামলা দায়ের করেন। ঘটনার 1 মাস পর রাজধানীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সড়কে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না। প্রতিদিন দুর্ঘটনায় কেউ হারাচ্ছেন পা, কেউ বা হারাচ্ছেন হাত। আবার সড়কের এই ঘাতক যানবাহন নিভিয়ে দিচ্ছে জীবন প্রদীপ। দেশে প্রতিদিন 66 জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আর এর জন্য রয়েছে সরকারের উদাসীনতা। পথচারী যাত্রীরাও ঝুঁকি নিয়ে চলাচল করেন মহাসড়কে। এ নিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানহীন সড়ক, ত্রুটিপূর্ণ যানবাহন আর অদক্ষ চালকের জন্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। দর্শক, আজ নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনার আদ্যোপান্ত তুলে ধরছেন সহকর্মী মাসুদ সুমন। লক্ষ্মীপুরের শুভ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ভাঙা হাত নিয়ে। পিরোজপুরের জুবাইয়ের পা ভাঙা নিয়ে 1 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে প্রতিদিন শুভ বা জুবাইয়ের মতো অনেকেই আসছেন। সামনে একটা অটো রিক্সা ছিল, ওর লেন থেকে আমার লেনতে মানে চাপায় গাড়ি চালাইছে। ঠিক আছে, আমি পিছের থেকে হর্ন দিতেছি, হরনই শুনতেছে না, আমার সাইডে দিতেছে না। ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে এগুলো রাস্তা দিয়ে সরাই দেওয়া, আর অবৈধ যে গাড়িগুলো, যেমন নসিমনের তো কোনো বৈধতা নাই। এবার নজর দেয়া যাক ঢাকার রাস্তায় ফুট ওভারব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না। ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেন দেহ, পারাপার হন রাজপথ। আবার এই শহরে পথচারীদের চলাচলের জন্য নেই পর্যাপ্ত ফুটপাত। প্রত্যেকটা ওভারব্রিজ হলো আপনার ফুটপাতের দখলে, যাওয়া যায় না ভাই। আমরা হঠাৎ করে চলে যাই এখানে, মানে দেখতেছি মানুষজন যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। অবশ্যই রিস্ক নেন কেন? আমরা বাঙালি তো, তাই আর কি। কিন্তু এমন তো হবার কথা নয়।
কারণ কেউ শুনে না কারো কথা। যেখানে সেখানে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানামা। এ যেন বাসের মূল্যকে চালকদের রাজত্ব। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের তথ্য বলছে, দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ৬৬ জন। এক বছরে এই পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় ২৪,২৩৩ জনে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, সরকারের বিভিন্ন ভুল উদ্যোগের কারণে সড়কে মৃত্যুর হার বেড়েই চলছে। ঘুমিয়ে থাকবো, সমস্যা বড় হব তা হতে দেব, তারপরে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে যাব, এই মানসিকতাটাই কিন্তু আমাদের বলবো এই সমস্যাগুলিকে অত্যন্ত জটিল এবং অনিরাময়যোগ্য করে ফেলেছে আর কি। তো সেই হিসাবে আমি বলবো বিশৃঙ্খলা ঘটার এবং বাড়ার যে নিয়ামকগুলি, রেসিপিগুলি, সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক হচ্ছে চাঁদাবাজির মহাভান্ডার। এর ফলে না আছে সড়কের মান, না আছে শৃঙ্খলা। সড়ক দুর্ঘটনার জন্য প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ৩০,০০০ কোটি টাকা, যা দিয়ে একটি পদ্মা সেতু করা সম্ভব। এখন কালো টাকা বিনিয়োগের একটা বিশাল খাত, কারণ আপনার কোনো কাগজপত্র লাগছে না, নিবন্ধন নিতে হচ্ছে না, লাইসেন্স নিতে হচ্ছে না। দুর্ঘটনা হলেই যেমন আমরা চালকের দোষটা সামনে আনি, মাত্রাতিরিক্ত গতি, বেপরোয়া গতি, এই কথা বলে আসলে পার পাওয়ার সুযোগ নাই। শুধুমাত্র চালক না, এখানে পরিবহন মালিকরা না, আমি মনে করি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে, তারাও এই দুষ্ট চক্রের একটা অংশ। অনেক হতাশার মাঝেও কিছু সুখের বার্তা প্রশান্তি এনে দেয়। সারা দেশে দুর্ঘটনা কমাতে ভীষণ স্প্রিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে ৫০,০০০ বাস ও ট্রাক চালকের চোখ পরীক্ষা করবে এবং ৩০,০০০ জোড়া চশমা বিতরণ করবে। যারা আছেন তাদের মধ্যে মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদে আগামী ১ নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় তারা বলেন, বন্দর নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও বন্দর বিদেশিদের দেয়া হলে দেশের নিরাপত্তা ঝুঁকিতে বাড়বে বন্দর। তারা সরকারকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বন্দর রক্ষায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আর এই ছিল সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।